জার্নি শুরু। কখনো কখনো কিছু ভ্রমণ শুধু পথ চলা নয়, তা হয়ে ওঠে অনুভব, হয়ে ওঠে ইতিহাসের সঙ্গে এক নিঃশব্দ আলাপ। কলেজের প্রথম বর্ষ থেকেই দাদা দিদিদের কাছে শুনেছিলাম শেষ বছরে এক ভ্রমণে নিয়ে যাওয়া হয়, যেখানে আনন্দ, স্মৃতি আর বন্ধুত্বের মেলবন্ধন ঘটে। তখন থেকেই বুকের ভেতরে লুকিয়েছিল এক অদ্ভুত রোমাঞ্চ, এক অজানা অপেক্ষা। কবে আসবে সেই কাঙ্ক্ষিত দিন? অবশেষে 3টে বছর অপেক্ষা করার পর এবং হাজারো টুকরো টুকরো স্মৃতি করার পর আজ 23শে মে 2025 শুক্রবার এলো সেই মাহেন্দ্রক্ষণ। আজ আমরা রওনা দিলাম কলেজ জীবনের এক স্মরণীয় ভ্রমণে। গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। নির্ধারিত সময়ে ট্রেন যখন স্টেশন ছাড়ল, তখন যেন একটা অদ্ভুত অনুভূতি মনের মধ্যে খেলে গেল। এই ভ্রমণ শুধু শান্তিনিকেতনে যাওয়ার নয়, এটি আমাদের স্মৃতির দিকে এগিয়ে চলার পথ। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি, মজা, নাচানাচি করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। সকালবেলা চা ছাড়া ট্রেন জার্নি একেবারেই অধরা, তাই চায়ের কাপে চুমুক দিয়ে ট্রেনের জানলা দিয়ে বাইরের ধূসর থেকে সবুজ হয়ে যাওয়া প্রকৃতিকে দেখছি মুগ্ধ হয়ে। পথের ধারে পাল্টে যেতে থাকা দৃশ্যপট যেন প্রতিফলিত করছিল আমাদের মনের ভিতরের পরিবর্তন। কারণ আমরা জানি এই দিনগুলো আর ফিরে আসবে না। এই সফর আমাদের জন্য ছিল একসাথে পথ হাঁটার শেষ কয়েকটি ধাপ, যেখানে বন্ধুদের পাশাপাশি আমাদের প্রিয় ইতিহাস বিভাগের শিক্ষকেরাও ছিলেন সহযাত্রী। শুধু শিক্ষক বলা ভুল হবে, বরং একজন অভিভাবক, একজন বন্ধু, যাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমাদের শিক্ষা দিয়েছে জীবনের আসল মানে। ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, পথের প্রতিটা মুহূর্ত, প্রতিটা চোখে চোখ রাখা, হাসির শব্দ, সব মিলে একটা সময় তৈরি হয়, যেটা থেকে যায় সবুজ হয়ে, স্মৃতি হয়ে, আর কখনো না মুছে যাওয়া এক টুকরো জীবন হয়ে। চলো ফাইনালি চলে এসেছি। ওকে, যে আমাদের বন্ধু এখানে ব্লগিং করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক সময়ে আমাদের ট্রেন এসে থামলো প্রান্তিক স্টেশনে। ট্রেন থেকে নামতেই এক আনন্দময় হইচই, সেলফির বাহার, বন্ধুদের সঙ্গে হাসি মাখা গ্রুপ ফটোশ্যুট, সব মিলিয়ে মুহূর্তগুলো যেন থেমে থাকতে চাইছিল। আগে থেকেই আমাদের জন্য বুক করা হয়েছিল 14খানা টোটো। সকলেই দেরি না করে ঝটপট টোটোতে উঠে পড়লো একে একে। শান্তিনিকেতনের রাস্তা দিয়ে যখন সারি সারি টোটোগুলো একসাথে চলতে লাগলো, সেই দৃশ্যটা সত্যিই ছিল অপূর্ব, এক সিনেমার মতো। আমাদের প্রথম গন্তব্য ছিল কবিগুরুর কবিতায় অমর হয়ে থাকা সেই কোপাই নদী। এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি কোপাই নদীর ধারে। এখন আমরা কোপাই নদীর ধারে চলেছি। আমাদের সাথে আছে আমাদের শুভদীপ স্যার আছে। শুভদীপ স্যার আমাদের সাথে আছে, ব্লগ চলছে। স্যার কিছু বলবেন কোপাই নদী সম্পর্কে? কিচ্ছু না, আমাদেরকে দেখে স্যারের মধ্যে আর বলার কোনো ক্ষমতা নাই। কি হুড়ু হুড়ু দাবাং নাকি? হুড়ু হুড়ু দাবাং? ইয়েস, হুড়ু হুড়ু দাবাং। কি লাগে বলো বন্ধু? এগুলো সব হুড়ু হুড়ু দাবাং আমাদের কলেজের। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই লাইন যেন নদীর কূলে দাঁড়িয়ে আরো বাস্তব মনে হলো। সেখানে এক সাধু তার কণ্ঠে ধরেছিলেন বাউল গান। আমরা সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে তার সেই হৃদয় ছোঁয়া বাউল গান শুনলাম, যেন শান্তিনিকেতনের প্রকৃতি, মানুষ আর সুর এক হয়ে গিয়েছিল। যখন
সেখান থেকে আমরা গেলাম শান্তিনিকেতন ভবন দেখতে। সেখানে আমাদের ইতিহাস বিভাগের গর্ব ডক্টর প্রবাল ব্যানার্জি স্যার প্রকৃতির মাঝে দাঁড়িয়ে গেয়ে উঠলেন এক রবীন্দ্রসঙ্গীত, এক অপূর্ব মুহূর্ত। না মানে সান্ত্বনা, সুখ আসে দিশে দিশে, বেড়ায় তাতরে মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহু কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। পরবর্তী গন্তব্য ছিল রবীন্দ্র ভবন মিউজিয়াম। কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্র, চিঠিপত্র, তার আঁকা ছবি সবকিছু যেন ইতিহাসের জীবন্ত দলিল। সেখানে রামকিঙ্কর বেজ নির্মিত কিছু অসামান্য ভাস্কর্যও দেখলাম। আর মিউজিয়ামের ভেতরে কবিগুরুর 3টি বাসভবন ও ব্যবহৃত গাড়ি দেখে মনটা যেন সময়ের ঘর পেরিয়ে 100 বছর পেছনে চলে গেল। এরপর আমরা গেলাম অমর্ত্য সেনের বাড়ি দেখতে। সেখান থেকে সোজা সৃজনী শিল্পগ্রাম, এবং সেইখানে ঘটল দিনের অন্যতম আনন্দ ঘন মুহূর্ত। আমি আর আমার বন্ধু দীপক এক বাউল সাধুর সঙ্গে বসে বাউল গান গাইলাম। মনে হচ্ছে হৃদয় যেন গানের সুরে মুক্ত হয়ে উড়ে যাচ্ছে আকাশে। দাদা জয় গুরু, দেন কিছু বাউলের সবাই বসে আছে আপনাদের জন্য।
ছবি করে গেলে হবে না বাবা। এটা তো চালাতে হবে। হ্যাঁ, গান বাঁচিয়ে রাখতে হবে। ধন্য ধন্য বলি তারে এমন ঘর, এমন ঘর শূন্যের ওপরে পচিতা করে। ধন্য ধন্য বলি তারে সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়াই নাই রে মাটি, কিসে ঘরে রবে খাঁটি, কিসে ঘরে রবে খাঁটি, ঝড় তোফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে এমন ঘর, এমন ঘর শূন্যের ওপর বসতা করে। এরপর দুপুরের ভোজন সারলাম আমরা বোলপুরের একটি হোটেল থেকে। তারপর রওনা দিলাম বড় বুদ্ধ মূর্তি দেখতে। বুদ্ধং শরণং গচ্ছামি। আর সেখান থেকে জনপ্রিয় সোনাঝুরি হাট, যেখানে কেউ শাড়ি, কেউ কুর্তা, কেউ পাঞ্জাবি কিনে ব্যাগ ভরিয়ে ফেলত। এই হাট যেন শুধু কেনাকাটা নয়, একটা অভিজ্ঞতা, এক টুকরো শান্তিনিকেতন। দিনের শেষ, গন্তব্য ছিল সুরুল রাজবাড়ি। প্রাচীনত্ব আর ইতিহাসে মোড়ানো এই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা ছবির পর ছবি তুললাম। আর শুভদীপ স্যার এই বাড়ির ইতিহাস শুনিয়ে মুহূর্তটিকে আরও অর্থবহ করে তোলে। আচ্ছা, এখানে ভূমি হয়ে যাচ্ছিল, এটা পুরোটাই ছিল হচ্ছে মানে অবরোধ আর কি, মানে অন্দরমহল, এখানটাতেই মেয়েরা থাকতো। এটার উপর ছাদ ছিল না? ওই যে ছোট ছোট ফুলকি, ওটা দিয়ে হয়তো দেখাচ্ছিল না। আর এক তলা তো ছোট জানা না, ওইদিকে সিঁড়ি ছিল একটা, সিঁড়িটা নিয়ে গেছে তো ওইদিকে যাওয়ার। আর এদিকে পা দিকে ওই দিকে খিড়কির দরজা ছিল, মেয়েদের পাল্টিয়ে দিচ্ছি এই রাস্তা দিয়ে গিয়ে বা এই রাস্তা দিয়ে দেখবে জম্বি আছে। বাপরে, শেষমেশ ফিরে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। সো আমরা এখন বসে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমাদের আজকের যে ট্যুর, শান্তিনিকেতন ট্যুর আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হয়েছিল, তা ইতিমধ্যেই শেষ হলো। তা আমি, আমার পাশে বসে আছে বাম দিকে দীপক। আমি দীপককে জিজ্ঞেস করবো যে আজকের যে ট্যুরটা ওর কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স হলো। সত্যি কথা বলতে যেটা মানে যতটা বাজে হবে ভেবেছিলাম ততটা বাজে হয়নি। এই এক্সপেকটেশনের থেকে একটু বেশি ভালো হয়েছে। যতটা ভেবেছিলাম যে ঝামেলা হবে বা যা হবে, আরামে ভালোভাবে ঘুরতে পেরেছি, অত সমস্যাও হয়নি কোনো, সব কিছুই ভালোভাবে দেখতে পেরেছি। আর কলেজ লাইফের মধ্যে 3 বছর আমরা কলেজ লাইফে কাটলাম, তার মধ্যে একটা মানে স্মরণীয় দিন হিসাবে এই এক্সকারশনের দিনটা থেকে যাবে। মানে কলেজ লাইফ যখন আমরা পরে মনে করব, তো তখন আমরা কিছু মনে আসুক আর না আসুক, এই প্রবাল স্যারের ইংলিশ আর এই আমরা ট্যুরে গেছিলাম, এই দুটো জিনিস মনে থাকবে। একদম একদম ঠিক কথা। আমরা মানে যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে কেমন হবে, এত গরমের মধ্যে আমরা কীভাবে আদৌ ঘুরতে পারবো, সব জায়গাগুলো আদৌ কভার করতে পারবো কি না। আমার মানে বেসিক্যালি কালকে রাত্রেবেলা হঠাৎ জ্বর চলে এসেছিলো, আমিও ভেবেছিলাম যে হয়তো আসতে পারবো না, কিন্তু
মানে ইচ্ছে, মানে এরকম কলেজের একটা লাস্ট সেমিস্টারে এভাবে সব বন্ধুরা মিলে এই যেখানে খেলাচ্ছে বাবু, তোমার কাছেও আসছি, তোমার কাছে মঈনকে আমি জিজ্ঞেস করবো, মঈন ভাই তোর কেমন লাগলো বল। যাবা 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 আজকে ট্রিপ নিয়ে কি বলবে? আজকে ট্রিপ নিয়ে কি বলবে? দারুণ মানে আপনি কি ভেবেছিলেন? আমাদের আমি ভেবেছিলাম 3rd ক্লাস হবে, অনেকে ট্রেন মিস করবে। আমি ভেবেছিলাম অনেস্টলি 5 থেকে 6 জন ট্রেন মিস করবে। আমি ভেবেছিলাম আমি সবার আগে যাব স্টেশনে, প্ল্যাটফর্মে, বাট আমি দেখলাম আমার আগে অনেকে চলে গেছে। ইভেন আমি সবার লাস্টে ট্রেনে উঠেছি। অনেকের রাত 4:30টায় ট্রেন, 2টোর সময় স্টেশনে গেছে। এত পাংচুয়াল টাইম, মাই গড, ভালো হয়েছে। আমরা এসেছি, ফটো তুলেছি, ভাতও খেয়েছি, খুব ভালো, হোটেলের খাবারটা খুব ভালো, সব জায়গায় ঘুরেছি। আমার পার্সোনালি আমি আমার শপিংগুলোকে কমপ্লিট করেছি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কিনতে ইচ্ছা ছিল, কমপ্লিট করেছি যথার্থভাবে। 199% কমপ্লিট। 1% কমপ্লিট হবে যতক্ষণ আমরা বাড়ি যাচ্ছি। এবার আমাদের মাঝে কনক বলবে। কনক কেমন লাগলো? প্রথমত তো সকালবেলা থেকেই শুরু কাজ। তো আমরা প্রথমত হোস্টেল থেকে আছি আমি, আর আমার সাথে কয়েকজন বন্ধুরা। হোস্টেল থেকে আসার পর মনে হলো যে না, কিছু সময় মনে হয়েছিল যে কিছু টাইম একটু মজাকে চলে গেছে, কিন্তু আরও কিছু টাইম মনে হলো যে না, একটু ভালোই আছে, ঘোরাফেরা, বন্ধুদের সাথে আড্ডা, বছরের শেষে একটা আড্ডা। বছরের শেষে না, বলে কলেজ লাইফের শেষে একটা আড্ডা বড় করে, ভালোই লাগলো। আমার সাথে এই মুহূর্তে আছে আমাদের কলেজের জেসি স্যার। আমি জেসি স্যারকে জিজ্ঞেস করব যে আজকে আমাদের যে এত সুন্দর একটা ট্রিপ হলো, তো এই মুহূর্তে আপনার কি বলার মানে এই বিষয়টা নিয়ে? আমরা মালদা কলেজ থেকে টোটাল ছাত্র হচ্ছে 60 জন এবং টিচার্স 8 জন এবং তার ফ্যামিলি নিয়ে টোটাল 68 জন এসেছিলাম মালদা কলেজ থেকে সকাল 4:30 ইন্টারসিটি এক্সপ্রেস ধরে। এবং আমরা বেশ প্রথম থেকে সেই যাত্রাটা ছাত্রছাত্রীদের মনে একটা উৎসুক ছিল যে কি দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পুরনো ঐতিহ্য কলা কেন্দ্র দেখার খুব একটা মানে বাসনাও ছিল এবং দীর্ঘদিনের একটা আশা ছিল। যাক, সেই আশাটা প্রথম থেকে আমরা শুরু হলো। সেটা কোপাই নদীর সেই আমাদের ছোট নদী চলে আঁকাবাঁকে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার আর সেই ঐতিহ্যের মধ্যে দিয়ে। তারপরে আমরা বেরোলাম, মিউজিয়াম দেখলাম। মিউজিয়াম দেখার পর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত শৈশব থেকে আমরা তার শেষ যাত্রা পর্যন্ত আমরা দেখলাম। ছাত্রছাত্রীদের মধ্যে এটা বেশ একটা জ্ঞানমূলক চর্চা হলো এবং নিজেরা সেটা অনেকটা তাদের ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, তাদের রবীন্দ্র ঐতিহ্যের সঙ্গে তাদের একটা নিজেরা আত্মস্থ একটা গড়ে উঠলো। তারপরে আমরা গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কলা ভবন। তারপরে আমরা গেলাম তার রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো সেই গাড়ি, তার ব্যবহার করা গাড়ি, সেটা দেখলাম। হোসেনের বাড়ি সেই দেখার পর আমরা চলে গেলাম সিজুনি গ্রাম থেকে আমরা তারপরে খেতে এলাম। ছাত্রছাত্রীদের মধ্যে না খেয়ে দিয়ে ছাত্রছাত্রীরা সেই খিদা পেয়ে গেছে সেই সময়, তখন প্রায় 1:45 মতো বাজে। তারপরে আমরা ওখান থেকে গেলাম সেই বুদ্ধ টেম্পল দেখলাম। সেখানে বুদ্ধং শরণং গচ্ছামি অহিংস বাণী সেখানে লেখা আছে। ছাত্রছাত্রীরা সেটা আবার খুব দেখলো, আনন্দ পেল এবং তাদের সেই চর্চা, তাদের মধ্যে একটা নতুন রবীন্দ্রনাথ ঠাকুরের তার রবীন্দ্র ঐতিহ্যের সঙ্গে রামীন্দ্রিক ঐতিহ্যের সঙ্গে বৌদ্ধ চর্চা একটা মিলেমিশে বেশ তাদের মধ্যে একটা মানে কী বলবো মানে জ্ঞান চর্চার একটা আবার নতুন করে পুনর্জাগরণ ঘটলো। তারপরে আমরা গেলাম তাদের ছাত্রছাত্রীদের সেই বায়না, সোনাঝুরি হাট না দেখলেও হয় না, সেখানে গেল এবং অনেক কিছু কিনে টেনে আমরা ফেরার পথে এখন বোলপুর স্টেশনে ওয়েট করছি। হ্যাঁ, সুরুর রাজবাড়ি ফেরার পথে সুরুর রাজবাড়ি দেখলাম, তার পুরনো সেই দুর্গা মন্দির, সেখানে তার ঐতিহ্যবাহী সেই দুর্গাপূজা হয়, সেটা দেখার পর ছাত্রছাত্রীরা এখন সন্ধ্যার দিকে ফিরে এলো, এখন ওয়েটিং করছে আবার ফেরার পথে ইন্টারসিটি ধরে বাড়ি ফিরবে।
ভোর 4টার সময় রওনা দিয়ে আমরা 4:30টায় ট্রেন ধরে, ইন্টারসিটি ট্রেন ধরে আমরা মালদা স্টেশনে পৌঁছালাম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে একটা এডুকেশন ট্যুরের উদ্দেশ্যে। তো আমরা 8টার দিকে পৌঁছালাম স্টেশনে, প্রান্তিক স্টেশনে পৌঁছালাম। তো স্টেশনে নেমে আমাদের টোটো অপেক্ষা করছিল, ছাত্রছাত্রীরা এগুলো ব্যবস্থা করেছিল। তো আমরা সবাই মিলে টোটোতে চেপে বোলপুর শান্তিনিকেতনটা বেড়ানোর উদ্দেশ্যে বেরালাম। তো বেরিয়ে প্রথমে আমরা কোপাই নদীর ধারে গেলাম। তো কোপাইয়ের নদীটা দেখলাম জলটা শুকিয়ে গেছে। সেই কোপাইয়ের যে মানে গল্পের বইয়ে, কবিতার বইয়ে যে কোপাইয়ের যে কথাটা শুনেছি, সেই জলটা, সেই মানে এটা নেই, মানে সেই সৌন্দর্যটা নেই। আর নদীর জলটার মধ্যে অনেক ফেনা দেখলাম, যা পলিউশনের জন্য হয়তো হয়েছে, ওয়াটার পলিউশনের জন্য। তো ওখানে এক সিএন চ্যানেলে একজন রিপোর্টারের সাথে দেখা হলো। সে বলল যে 2-3 দিন ধরে নাকি এরকম কোপায়ের জলে নাকি এরকম ফেনা দেখছে, আগে নাকি এরকম ফেনা কখনো দেখেনি। তো কেন হতে পারে সে কারণটা আমাদেরকে জিজ্ঞেস যখন করলো, তো আমি বললাম যে এটা পলিউশনে, ওয়াটার পলিউশনের জন্যই হচ্ছে। আর যখনই একটা ট্যুরিজম ডেভেলপ করে তার সঙ্গে সঙ্গে কিন্তু পলিউশনটাও ডেভেলপ করে। কারণ ট্যুরিজম হলেই হচ্ছে, যখনই পর্যটন শিল্পটা বাড়বে তখনই হচ্ছে চারিদিকে হোটেল তৈরি হবে, তারপরে রাস্তাঘাট তৈরি হবে, তারপরে অনেক ট্যুরিস্ট আসবে। ট্যুরিস্ট আসা মানেই প্লাস্টিক এগুলো তো আমরা এদিক ওদিক ফেলছি, প্লাস হোটেলের তারপরে আশেপাশে হোমস্টে এগুলো তৈরি হবে, তাদের নোংরা জলগুলো তো নদীতে মিশছে। তো তার থেকে পলিউশন একটা হবেই। এটা আগের যে প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে, গ্রাম্য পরিবেশটা নষ্ট হয়ে একটা শহর কেন্দ্রিক প্রবণতা চলে আসছে। তারপরে যাই হোক, তো ওখান থেকে আমরা রওনা দিলাম হচ্ছে মিউজিয়ামের উদ্দেশ্যে। রবীন্দ্র মিউজিয়ামটা তো খুবই ভালো লাগলো। রবীন্দ্রনাথের সব জীবনের বিভিন্ন সময়ের জিনিসগুলো ধরা আছে ওর মধ্যে, ওগুলো দেখে আমরা খুব মানে জ্ঞান অর্জন করলাম। আর ছাত্রছাত্রীদেরও খুব ভালো লাগলো। তারপরে ওটা দেখার পর আমরা গেলাম কলা ভবন দেখতে। কলা ভবনটা বাইরে থেকেই দেখলাম, দেখে তারপরে আমরা অমর্ত্য সেনের প্রতীচী বাড়ি, যেটা খুব দেখার ইচ্ছে ছিল, অমর্ত্য সেন নোবেল পেয়েছেন, তার বাড়িটা দেখলাম। দেখে আমরা খাওয়া দাওয়া করে দুপুরের লাঞ্চ মানে মধ্যাহ্ন ভোজন, যেটা ওখানে একটা পাশেরই একটা হোটেল থেকে মধ্যাহ্ন ভোজন করলাম। খাওয়ার কোয়ালিটি বেশ ভালোই ছিল। তারপরে মধ্যাহ্ন ভোজন করার পরে আমরা গেলাম হচ্ছে সৃজনী গ্রাম। তো ওই জায়গাটা খুব সুন্দর, খুব মানে আর্টিফিশিয়ালি তৈরি করা, কিন্তু খুবই সুন্দর দেখার মতন। অনেকটা দুর্গাপূজার সময় প্যান্ডেলগুলো যে এরকম করে তৈরি করা হয়, ঠিক ওইভাবে ভাবে তৈরি করা। বেশ খুব ভালো লাগলো ওই জায়গাটা গিয়ে, খুব সুন্দর লাগলো। তো ওটা দেখার পর তারপরে আমরা গেলাম সোনাঝুরি হাট। ওখান থেকে সবাই আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, খুবই ভালো লাগলো। মানে কেউ ছাত্রছাত্রীরা ওই কেউ জামা, কেউ কুর্তি, কেউ কানের দুল, তারপরে ব্যাগ, নানা রকম জিনিস, টুকটাক জিনিস হ্যাঁ অল্প সময়ের মধ্যে এথনিক আর্টটাকে রিভাইভ করার চেষ্টা করা হলো। এবং মানে খুবই মানে অল্প টাকার মধ্যে, খুব অল্প বাজেটের মধ্যে, আর 1 ঘন্টার মধ্যে এত কিছু যে কিনে ফেললাম, অনেক কিছু সবাই মিলে বাজার করলাম এবং অল্প টাকার মধ্যে। মানে খুবই ভালো লাগলো। তারপরে ফেরার পথে আমরা সুরুল রাজবাড়ি দেখে এখন আমরা স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ইন্টারসিটি ট্রেনটা 6টার সময় টাইম, আসলে আমরা আবার সে আনন্দ করে মজা করে বাড়ি ফিরবো এবং আশা করি পরের বছর আবার এখানে কিংবা অন্য কোনো জায়গায় আমরা আবার এরকমই আনন্দ করে যেন যাই, সে আশা রাখবো। हावड़ा मालदा इंटरसिटी एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। Ram becomes the destroyer of the world. সময় মতো ট্রেন স্টেশনে এসে পৌঁছলো। আমরা উঠে পড়লাম ট্রেনে, কিন্তু শান্তিনিকেতন আমাদের ভেতরে হয়ে গেল। এই সফর হয়তো শেষ হলো, কিন্তু স্মৃতি তা শুরু হলো ঠিক এখান থেকে। একসাথে গড়ে তোলা ভালোবাসা, বন্ধুত্ব আর জীবনের এক অলিখিত ইতিহাস থেকে।